আজ শনিবার, ছেলের হাফ স্কুল। এই যে সকালবেলা দেখতে পাচ্ছ ওকে আমি ম্যাগি দিয়েছি, ও খুশি হলো, আমি একদম খুশি হয়নি। আসলে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, রাতে তো ঘুম হয় না, তাই ঘুম থেকে উঠে আর কি করে দেবো ভাবতে না ভাবতে ওকে ম্যাগি করে দিলাম, বাবাকে দই চিড়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই মাত্র আয়ুষকে রেডি করিয়ে দিলাম, তারপর ওইদিকে ছোটোটা উঠে গেছে, ওকে আবার দুধ টুধ খাইয়ে দিয়ে এই যে এবারে চলে আসলাম রান্নাঘরে। তো বাবাকে তখন চা বসিয়েছিলাম, কিন্তু দেখি চা পাতা নেই, তাই ওকে আবার চা পাতা আনতে বললাম। তো এখন চা করে দেবো। প্যাকেলটা ইসেতে দেখো চেয়ারে বাবাকে, হ্যাঁ ওই যে ওই আমাদের ঘরে চেয়ারটা আছে না, রাখি যে দুধ ওইখানটায়। তো বাবাকে দই চিড়া দিলাম, চিড়া ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তুমি দই চিড়া খাবা? আচ্ছা, তো দই চিড়া ভিজে নিলাম, আর ও খাবে এখন ডিম সিদ্ধ এগুলো। তো আয়ুষটাকে ম্যাগি দিয়ে পাঠালাম, আমার এত খারাপ লাগছে, কিন্তু ও তো মনে মনে সেই খুশি, ম্যাগি দিল মা আজকে আমাকে। তো যাকে আমারও কিছু করার ছিল না, সময় হাতে খুব কম। ঘুম থেকে উঠেছি লেট করে, ঘুম থেকে উঠেছি 7:50, লেট হয়ে গেছে অনেকটা। রাতে ঘুম হয় না, তাই উঠতেও খুব কষ্ট হয়। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সারাদিনের কাজকর্ম। কত পরিষ্কার করে কাজ করতাম, এখন একটা কাজ করি আর এদিক দৌড়াই, একটা কাজ করি ওই দিক দৌড়াই, চারিদিক দেখো তো ছড়াছড়ি হয়ে আছে। এমন করে কিন্তু কাজ করি না, পরিষ্কার থাকে কি জানি, তাকিয়ে দেখি এদিকে ছড়াছড়ি ওইদিকে ছড়াছড়ি, এমন হয়ে যায়। যাক গে, দেখো নিজের জন্য একটুখানি চা করে নিলাম, চা মানে না খেলে হবে না, একটু চা করে নিই। এখানে 1 কাপ চা রেখেছি, আর বাবার চা এখানে রেডি করে রেখেছি। চলো, এইমাত্র চা পাতা আনলো আয়ুষকে স্কুলে দিয়ে, আর আয়ুষের বাবার ব্রেকফাস্ট যে ডিম আর আলু খাবে বলেও, তাই ওকে দিলাম এটা। তো এটা এখন বাবাকে দিব। নাও চা। পড়ে আছে এক গাদা বাসন, কাজের তো শেষ নেই। ও কাজের কথা বললে আবার বলে টাকা পয়সা বাঁচানোর জন্য আমি নাকি লোক রাখছি না। একদমই নয়, অনেক খোঁজাখুঁজি করছি। যেই দিদিটা কাজ করতো ওনাকে আমার ভীষণ ভালো লেগেছিলো। ওনাকে এতবার করে বললাম, দিদি একটু সময় বার করে আমাকে শুধু ঘরটা মুছে কাপড়টা ধুয়ে আর বাসনটা মেজে দিয়ে যাও, বাকি কাজগুলো আমরা একটু ম্যানেজ করে নিতে পারবো। আর এখন যত দিন যাচ্ছে আদার্স শ্যুট এত বেশি হচ্ছে না, ব্লগিংটাও করতে চাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তারপরেও তোমরা এত ভালোবাসো আমার ব্লগিং, তাই ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করতেই হবে। আমি যেরকমই চলি না কেন, আগে যেমন দেখবে আমার সিনেমেটিক শট প্রচণ্ড হতো, আমি প্রচুর পরিমাণে সিনেমেটিক শট করে ব্লগিং করতাম, যেটা তোমাদের দেখে অভ্যস্ত। কিন্তু এখন দেখো আমি নর্মালি শুধু আমার কাজবাজ শেয়ার করতে পারি না সিনেমেটিকভাবে, কারণ সম্ভব হয়ে ওঠে না। এখন তো আরোই হয়ে ওঠে না, কোনো রকম ক্যামেরাটা রেখে কাজবাজ শেয়ার করি, এইদিকে আবার আমার ছোটো ছেলে উঠে পড়ে। তো যেটা বলছিলাম, কাজের লোক রাখলে তো আমারই সুবিধা, তাই না? এই যে কত কাজ আমার পেন্ডিং পড়ে থাকে, আজকে যদি কেউ একটা থাকতো তাহলে আমি সেই কাজগুলো করতে পারতাম। এবার সেইগুলো কাজ না করে আমি যদি শুধু বাচ্চা নিয়ে বসে থাকি তাহলে তো আর হবে না, আমাদের সংসার চলবে না। কারণ আমাদের শ্যুট করে এসব করেই আমাদের সংসারগুলো চলে। তো সেক্ষেত্রে তো কাজের লোক রাখাটাই উচিত, কিন্তু বিশ্বাস করো পাচ্ছি না। এই জায়গাতে তো আমাদের সেরকম চেনা জানা নেই, তারপরেও অনেক খোঁজাখুঁজি করছি। কেউ বলছে একদম 4টা-5টার দিকে আসবে, মানে এত দেরি করে কেউ না, একজন বলেছিল 4টার দিকে আসবে। তো আমি তো এত যদি মানে সারাদিনই আমার ঘর অগোছালো থাকে, সেই 4টার দিকে আমি মানে হবে না আর কি। আমি বলেছি 11টা-12টার মধ্যে বা 1টার মধ্যে হলে আমার সুবিধা হয়। তাও 4টা তো বলেছে ঠিকই, কিন্তু তারপরেও বলেছে যে কি আমার কোনো সময় যেতে সন্ধেও হতে পারে। তাহলে ভাবো সারাদিনের কাজ যদি সন্ধেবেলা হয় তাহলে কেমন লাগবে। তো এই ক্ষেত্রে আমি ওই কাজের দিদিটাকে না করে দিয়েছিলাম। তো এবারে ওকে দেখতে পারলে ও চলে গেল, ওর একটা কাজে বেরিয়ে পড়েছে। তো এবারে আমি আস্তে আস্তে সংসারের কাজগুলো করবো ভাবছি। সবসময় ভাবি কি আয়ুষ গেলে না আমি একটু ঘুমাবো, ঘুম হয় না রাতের বেলা। তো এখন আয়ুষ গেলে চোখে মুখে যদি একবার জল পড়ে দেখবে আর ঘুম পায় না, মানে ফ্রেশ হওয়ার পর। তো ভাবলাম আজকেও যে থাক আর ঘুমাবো না আমি, তাহলে এই যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো আগে করে নিই। করতে তারপরে যদি দুপুরে ঘুমাই তো ঘুমাবো। আজকাল আবার দুপুরে ঘুমও হয় না। কিছুদিন আগে কি সুন্দর অসহ্য করে ঘুমিয়েছিলাম, এখন আর সেই ঘুমটা পায় না। আর যেই কাজের দিদি আমাদের বাড়িতে কাজ করতো ওই কাজের দিদি আসতে পারবেন না, যার কথা বললাম এতক্ষণ তিনি অন্য আর কি, চিনি না, ওনাকে দেখিও নি। তো যিনি কাজ করতেন তিনি আসতে পারবেন না,
ওনার অনেক রকম সমস্যা। তো এবার দেখো, বললাম আর হলো না, খুঁজতে তো হবে, খুঁজছি, দেখি কোনো দিন যদি পাই, কবে পাবো তারও কোনো ঠিক নেই। তো সেই জন্য কাজগুলো যতটুকু পারি একটু নিজে করার চেষ্টা করি। মানে ভারী কাজ তো কিছুই করি না, সবই যেরকম হালকা পাতলার মধ্যে। এখন তো 1 মাস হয়েছে, তো একটু মানে কি বলবো, একটু অসুবিধা কম হয় কাজ করতে। তো সেক্ষেত্রে যতটুকু পারি আর কি চেষ্টা করি হালকা হাতে। তো তোমরা তো ওইদিকে দেখতেই পারলে, রান্নাঘর গুছিয়ে নিয়ে আয়ুষের ঘরটাকেও গুছিয়ে দিলাম, কারণ বিকেলে আয়ুষের টিউশন মাস্টার আসবে, তো সেই জন্য ঘরটাকেও গুছিয়ে পরিপাটি করে নিলাম। তো ভালো, আমি এদিকে না ভাতটাকে বসিয়ে দিই, তাহলে আমার ঘর গোছাতে গোছাতে ভাতও হয়ে যাবে। প্রত্যেক দিন দুপুরবেলা এরকম ঘুম পায় ভয়েস দিতে দিতে। ভাতটা বসালে কি হবে, যা মানে কিছু একটা করে হলেও খাওয়া যাবে। তো এখন কটা বাজে, 9:30 মতন হবে। মানে সকাল সকাল কাজগুলো করে রাখার চেষ্টা করছি, যেহেতু ছোটো ছেলে ঘুমাচ্ছে। এর তো আবার ঘুমের কোনো ইসে নেই, টাইম নেই। আজ ঘুমাচ্ছে, কাল নাও ঘুমাতে পারে। মানে প্রত্যেক দিন যে আমার একই টাইমে কাজ হবে এইটুকু হবে না, এটুকু আমি বুঝতেই পারছি। তো যখন যখন ঘুমাবে আমাকে তখনই কাজগুলো সারতে হবে। তো এবারে আয়ুষের এই ঘরটাকে ভেতর থেকে আমি ঝাড় দিয়ে নিয়ে একদম পরিষ্কার করে চলে আসলাম। ঘরগুলো না পুরো আঠা আঠা হয়ে আছে, পা দেওয়া যাচ্ছে না। রান্নাঘর পাশেই তেল 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 তেল, আর আমি তো ভালোভাবে মুছতেও পারছি না, কোনো রকম মুছছি। তো থাক, তেল তেল এখন এইভাবেই সহ্য করতে হবে আমার মনে হয়। আমি আরও ভাবলাম সকাল সকাল এগুলো পরিষ্কার করে রাখি, তাহলে দুপুরবেলা খালি রান্নাটা করলেই হয়ে যাবে। তো রান্নাটা যদি আমি করতে পারি করব, প্রত্যেক দিনে তো চেষ্টা করি, একদিনও রান্না করতে পারি না। তো যদি করতে পারি তো করব, আমারই সুবিধা হবে। দেখবে, তোমরাই দেখবে, একটু পরে আয়ুষের বাবা আসবে, রান্না করবে, করে পুরো 12টা বাজিয়ে রাখবে সব কিছুর। এত কষ্ট করে গোছানো আমার সব শেষে, তখন যে রাগ উঠে কি বলবো আমি তোমাদেরকে। কিন্তু উপায় নেই, করছে একটা ছেলে মানুষ, ওগুলো মানে নিজের মনকে ভেবে সান্ত্বনা দিই, আমাকে যে করে দিচ্ছে এটাই অনেক। অনেকের হয়তো ধারণা আয়ুষের বাবা ঘরে থাকে, ঘর দুয়ার ঘরে রান্না বান্না করে, ঘরের কাজবাজ করে, একদম মেয়েলি মতন। কিন্তু এটা তো মানে বাধ্য করছে, তাই না? ও কী করেছিল যখন আমি সুস্থ ছিলাম, ওকে এত কাজ করতো রান্না বান্না, বা একটা মেয়েরা যেই কাজ করে। দেখো আজকাল ছেলে মেয়ে বলে আমি কখনো পার্থক্য করি না। এটা যারা মানে যাদের সেরকম মাইন্ড, তারা কখনোই করবে না ছেলে মেয়ে নিয়ে পার্থক্য। আজকাল ছেলে মেয়ে সব এক, তাই না? ছেলেরাও রান্না করছে, মেয়েরাও রান্না করছে, ছেলেরাও কাজবাজ করছে, মেয়েরাও কাজবাজ করছে, ছেলেরাও সংসার চালাচ্ছে, মেয়েরাও সংসার চালাচ্ছে। তো এটা কোনো কথা নয় যে ছেলে মেয়ে আলাদা আলাদা, ছেলে মেয়ে দুজনেই এক। তো যারা আয়ুষের বাবাকে এসব কথা বলছে তাদেরকে একটা কথা বলি, ও আজকে বাধ্য, কারণ আমার এই সময় আমার পাশে কেউ নেই। এতদিন মা ছিল, মা করেছে। এখন যেহেতু কেউ নেই, আমি যেহেতু রান্নাবান্না করতে পারছি না, তো সেহেতু কাজটা কাকে করতে হবে, ওকেই তো করতে হবে। এতদিন নিশ্চয়ই করতে হয়নি ওকে, বা ভবিষ্যতেও নিশ্চয়ই করতে হবে না। আমি কখনোই ওকে এসব কাজ করতে দিইনি আর করতে দেবও না। আর রান্নাবান্না সবজি কাটা এটা ওর হচ্ছে খুব পছন্দ করে। আমার কাকু তো চাকরি বাকরি করে, আবার বাড়িতে এসে রান্নাও করে। এত সুন্দর রান্না করে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে সবাই কাকুর হাতের রান্না খাওয়ার জন্য আমরা সবাই অস্থির। প্রত্যেকবার যতবারই বাড়িতে আসবে আমার কাকু নিত্য নতুন জিনিস রান্না করবে, সেম আয়ুষের বাবা। ও খুব চেষ্টা করে নিত্য নতুন রান্না করার। তারপরে দেখে যে বাজেট ফেল হয়ে যায় মাসের শেষে, তখন আবার ভাবে যে না, পুরো মাসটাই ভালো করেই খেতে হবে, তাতে অল্প অল্প করে কেনাকাটা করব, খাবো। কিন্তু আগে আর কি মানে আমি আগে ইউটিউব পেমেন্ট পাওয়ার পর কথা বলছি, ও খুব পছন্দ করে নিত্য নতুন খাবার এনে রান্না করতে। যখন আগে ইনকাম কম ছিল আমাদের, আয়ুষের বাবা আমি যখন কিছুই করতাম না, যখন আয়ুষের বাবা কাজ করতো, তখনও ও চেষ্টা করতো নিত্য নতুন কিছু খাবার। তবে সেরকম এলাহি মাছ মাংস নয়, যেমন ধরো হয় না কচুর শাক, কচুর লতা, ঢেঁকি শাক। ও যখন কাজ থেকে ফিরতো তখন বিকেলবেলায় আমরা পরের দিন কী খাবো রেডি করে রাখতাম। তো ধরো জমি বাড়িতে শাক তোলা, তারপরে সর্ষের ফুল, কচুর শাক, তারপরে নানান রকম শাক হয়। তারপরে যেমন এই গরমের দিনে কচুর লতি, তারপরে কচুর ফুল, এসবের ডাল, রাজবংশী অনেক খাবার আছে এরকম গ্রাম বাংলার ট্র্যাডিশনাল খাবার, সেগুলোই আমরা খেতাম আর কি, কুড়িয়ে রাখতাম বিকেলবেলা করে, কারণ জানি পরের দিন বাজার তো করতে পারবো না, তো এগুলোই খেতে হতো। তারপর ও যখন পেমেন্ট পেতো তখন মাছটা আনতো। তো এরকম মাছ মাংস খাইনি, এই ধরো সপ্তাহে একদিন খেতাম মাছ। তো এই আর কি। তো এই ঘটনাগুলো বলি আর পুরোনো কথা খালি মনে পড়ে। আমার পুরোনো কথা বললে আবার কিছু মানুষ তেড়ে আসে। এটা আমার লাইফস্টাইল ভ্লগ, আমার পুরোনো কথা অবশ্যই এই ভ্লগে আমি অবশ্যই বলবো। আমি আগেও বলেছি, এখনও বলবো, কারণ আমার এসব কথা যেটা প্রত্যেকটা ভ্লগার করেছে, তাদের পুরনো কাহিনী না বলে কেউ কিন্তু আজকে দাঁড়ায়নি। আর ব্লগারদের এই পুরনো কাহিনী শুনেই অনেকেই কিন্তু এই মোটিভেট হয় যে দিদি তুমি এমন ছিলে, আজ তুমি এই জায়গাতে কতটা পরিশ্রম করে এই জায়গাটাতে এসেছো। তো তাই বলি যে পুরনো কথা কখনো ভুলতে হয় না, পুরনো কথা মনে আছে বলেই আজকে চলতে পারছি। যদি ভুলে যেতাম একবারে, তাহলে কিন্তু হতো না, তাই না? পুরোনো দিনটা কিন্তু সবচেয়ে স্মৃতির দিন একটা।
খুব স্মৃতি সেই দিনগুলো। আর যদি সেই দিন কষ্টে আনন্দে দুঃখে ভরপুর থাকে তাহলে সেই দিনগুলো না আরও মনে পড়ে। তো তো ফাইনালি এই এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, মানে সকাল সকাল আজকে মোটামুটি আমার অনেক কাজ হয়ে গেল। এবারে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরটার মধ্যে অনেক কাপড় আছে। তো চলো আস্তে আস্তে ভাঁজ করে এদিকে ছেলের দিকে তাকিয়ে আছি। ছেলে কখন যেন উঠেই পড়ে, এতক্ষণ থেকে কাজ করছি তো ছেলে উঠেই পড়বে। আর তো তাই ভাবছি, আর ঘেমে ঠেমে পুরো একাকার হয়ে গেছি, পুরোপুরিভাবে খারাপ। রান্নাঘর পুরো গুছিয়ে মুছে টুছে আসলাম। এই ঘর আর মুছবো না, কারণ এই ঘর কালকে মুছেছি। এই ঘর শুধু ঝাড় দেবো। এতগুলো কাপড় এখন ভাঁজ করতে গিয়ে যদি কুচকো উঠে যায় তাহলে আমার এই কাজগুলো হবে না। তাই একটা বুদ্ধি করলাম, কাপড় আরও যখন ফ্রি হবো, মানে আবার যখন ওকে ঘুম পাড়াবো তখন আবার কাপড় ভাঁজ করবো। তো এর জন্য কাপড়গুলো দরজার পেছনে রাখবো, তাছাড়া রাখার তো জায়গা নেই। আয়ুষের ঘরটাও গুছিয়ে আসলাম, আবার ওই ঘরে নিয়ে কাপড়গুলো রাখবো। এখানে থাকলে আমি চোখে দেখবো, তাহলে আমি ভাঁজ করার এনার্জি পাবো যখন ফাঁকা পাবো। ফাঁকা তো পাই না, আর এখন ফাঁকা পেলে যে রেস্ট নেওয়ার একটা ব্যাপার থাকে, যে ফাঁকা আছে এখন একটু শুয়ে থাকি। ফাঁকা পেলে মনে হয় এই কাজটা বাকি আছে, ওটা করে নিই। তো ওকে স্নান করাবো, এখন বাজে 10টা বাজে। তো 12টার আগেও স্নান করে দেবো ঘুম থেকে উঠলে। ওই জায়গাটা এখন ঝাড় দেবো, দিয়ে তারপর ওখানে কাপড়গুলো রাখবো, রেখে বিছানাটা সাইড দিয়ে ঝাড়বো, ঝেড়ে ঘরটাকে ঝাড় দেবো। এটা করলে মোটামুটি আমার এদিকে নিশ্চিন্ত। তারপরে বাথরুমে কাপড় আছে, আমি ধুবো, না হলে আয়ুষের বাবা ধুবে। মানে আমি পাবো কিনা সন্দেহ আছে, কারণ ও উঠে পড়বে। অনেকক্ষণ থেকে কাজ করছি দেখছো, ততক্ষণ ও ঘুমাচ্ছে। তো সব কাজ যদিও বা শেয়ার করতে পারিনি। চলো, এই যে আয়ুষ স্কুলে গেছে পর থেকে কাজ করছি। আয়ুষ গেছে 8:40, এখন বাজে 10টা। তখন একবার কান্না করছিল, এসে খাইয়ে দিয়ে যে ঘুম পাড়িয়েছি, ওই তখন থেকে ঘুমাচ্ছে। 9টা কি 9:30 দিয়ে ঘুম পাড়িয়েছি। চলো, 9:30 বলছি কেন, 9টাই বাজে। তখন আয়ুষ যেতেই ঘুম পাড়িয়েছি। আমার কাণ্ড দেখে আমি নিজেই হাসছি। আগে হলে কাপড়গুলোকে ভাঁজ করে পরিপাটি করে রাখতাম, আর এখন দেখো কাজের এত সময়ের অভাব। জানি এখনই ও উঠে পড়বে, এখনও তো অনেক কাজ আছে, মানে আইনি কাজ, যেগুলো আইনের কাজগুলোই শেষ করতে পারি না, আর বেস্তি কাজ তো রয়েই থাকে। তো আমি ভাবছি যে দেখো দরজার পেছনে সবগুলো কাপড় এখানে ঢুকিয়ে রাখলাম। এগুলো কখন ভাঁজ করব, কবে ভাঁজ করব আমি নিজেও জানি না। তো ওই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার। আমি এমনি ঘরটা মোছা ছিল, তারপরে আমি ঝাড় দিলাম, দেখতেই পারলে, ঝাড় দিয়ে পরে ওই জায়গাটা কাপড়গুলো রাখলাম। আর চেয়ার দুটো ডাইনিং টেবিলের ওইখানে লাগে, দুটো চেয়ার আছে, যেই দুটো চেয়ার ডাইনিং টেবিলের ওখানে, আর একটা চেয়ার এই যে আয়ুষের কুশনার এই যে বোতল টোতল, এখানে দুধের বোতল এগুলো আছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে ও কি ফর্মুলা মিল্ক খায় নাকি। হ্যাঁ, ও ফর্মুলা মিল্ক রাতের দিকে খায়, কারণ রাতে না ও খুব মানে কান্নাকাটি করে। তো আমার মনে হয় কান্নাকাটি করে এই জন্যই, সেন্টারের দিদি বলে গেছে যে যখন ওর পেট ভরে না, আর রাতে যদি সারাক্ষণ মুখে নিয়ে থাকে তো সেক্ষেত্রে না আর দুধটাও পায় না আর কি। তো সেই জন্য ওকে একটু যদি ওই মিল্ক খাইয়ে শোয়াই দিই, তাহলেও চুপচাপ সুন্দর ঘুমায়। তবে প্রত্যেক দিন ঘুমায় না, কিন্তু যেদিন জেগে থাকে মিল্কটা, ওই ফর্মুলা মিল্ক খাওয়ালেও চুপচাপ জেগে থাকে, কান্নাকাটি আর কি করে না। তো তার জন্য ওকে একটু রাতের বেলার দিকে ওই মিল্কটা খাওয়াতে হয়। আমি ফ্লাক্সে ওই জন্য গরম জল করেই রাখি, কখন খিদে পায়। দিনে কিন্তু ওর লাগে না, কারণ দিনে আমি ধরো খেতে থাকি আর দুধ হতে থাকে, আর রাতের দিকে তো সেরকম একবার খেয়ে শুই, তাই হয়তো হয় না। তো সেই জন্য ও কান্নাকাটি করে আর কি। তো চলো, এখনও সুন্দর ঘুমাচ্ছে, এখন বাকি ঘরগুলো আমি ছাড় দিয়ে নিই। এই অগোছালো হয়ে পড়ে আছে দেখো এগুলো। তো চলো এগুলোকে গুছিয়ে আসছি। যে এখন 11:20, আমি একটুখানি ভাত নিয়ে নিলাম, ভাত বানিয়েছিলাম শুধু, আর সকালে যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। তো এবার একটুখানি খেয়ে নেবো ভাত, তারপরে দেখি আয়ুষের বাবা আসলে পরে কি রান্না করা যায় আর কি। আর বাবাকে বললাম ভাত খাওয়া নাকি, বলে না আমার পেট একদম ভরা, চিড়া টিড়া খেয়েছে, সেই জন্য বলে আমি একবারে খাবো। তো আমাদের তো সবাই একবারই খাই, ধরো 1টা-1:30টার দিকে। তো ভাত হয়ে গেছে, কোনো একটা তরকারি বানাবো আমি এখন বাবু মাঝখানে উঠেছিল, ওকে খাইয়ে দিলাম, আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি খেয়ে ওকে, মানে আয়ুষের বাবা আসলে ওর স্নানের ব্যবস্থাটা করবো। তো ওইদিকে আবার বাবু উঠে পড়েছে, আমি কিন্তু একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবারে করাবো বাবুকে স্নান। তো এটা হচ্ছে আজকে নিয়ে 2 দিন ওকে স্নান করাবো, এই ঘরটাতেই করাবো। আজকে জল গরম বসিয়েছি ইলেকট্রিক কেটেলে। আর তোমরা একটা দিদিভাই বলেছে যে তুলসী পট নিয়ে আসতে, তুলসী পট দেখো সেদিনই নিয়ে আসা হলো। যেহেতু প্রত্যেক দিন স্নান করে জল দিতে হয়, তো আমি তো পুজো দিতে পারছি না, এখনও পর্যন্ত পুজো দেওয়া শুরু করিনি, আমার অসুবিধা রয়েছে, পুজো এখন দিতে পারবো না। তো তুলসী পটেও জল দেওয়া হয় না, গাছটা না মরে গেছে আর কি। তো একদম ছোট্ট এক মতন একটা চারা এনেছিল, ওই যেদিন ওষুধ উঠে আর কি লাগে, তুলসী পট লাগে আমাদের। তো
না পুজো দিতে পারছি না। স্নান করিয়ে দিলাম ভালো করে, পরে বাবার কোলে দিলাম একটুখানি। তো দেখো আজকে রান্নাবান্নার জন্য কি কি নিয়ে এসেছে। এগুলো তো স্যালাডের জন্য শসা গাজর এগুলো নিয়ে এসছে। আর এখানে ডাল বসিয়ে দিলাম আমি ডালটা, কারণ এই যে এত পরিষ্কার ঘর এখনই নোংরা করবে, মানে আমি মনে মনে ভাবছিলাম, তাই ওই জন্য বললাম না ডালটা আমি বসিয়ে দিই, তুমি এগুলো নোংরা করবা। তো যেমন বলা তেমন কাজ। আমি তো এতক্ষণ পুচকুকে নিয়েছিলাম, কান্নাকাটি করে সকালবেলা, তোমাদেরকে বলেইছি কোলে নিয়ে থাকলে চুপচাপ থাকে। তো ওই যে ভাতটা তো আমি বানিয়েছি, ওইদিকে ওর ডিমের অমলেট করলো আর সাথে ঢেঁকি শাকের ভাজাও করলো। দেখো অবস্থা, কত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখে গেছিলাম, পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এগুলো দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে যে তো মাথা খারাপ হলেও কাজ নেই, এখন খেতে হবে, তাই আমিও ভাত নিয়ে বসে পড়লাম। শুভ সন্ধ্যা শুভ রাত্রি সব দুটো একসাথেই বলছি। পরে আর ভিডিও করা হয়নি, পরে ভাতটা খেয়ে মোবাইলে অনেক কাজ ছিল সেগুলো করলাম। আয়ুষের আজকে হঠাৎ করেই বমি হয়েছে, তো সেই জন্য ও ডাক্তার দেখাতে গেছে আর প্লাস হিমোগ্লোবিন টেস্ট করতে গেছে। তো আজকে স্যাটারডে বলে আজকে ও দিদুর বাড়ি গেছে, ওখান থেকে টেস্ট করে তাও চলে আসতো, বলেছিল যে যাবো আর আসবো। গিয়ে দেখে ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের ওখানটায়, আর এখানে শুধু হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো মা বলে থাক ওর যেতে হবে না, শরীরটা ভালো না, এখানেই থাক, কালকে এখন যাবে। তো মা ও যে রেখে দিল ওকে। আয়ুষের বাবা চলে আসবে যদিও বা। আর মানে টেস্ট করে তো আমাদের ওখানে, তোমরা জানো যখন প্রত্যেক মাসে যখন টেস্ট হয় তখন আমাদের ওখানে গিয়েও টেস্ট করে। তো সেই ক্ষেত্রে টেস্টের জন্য আমাদের ওখানে গেছে। আর বাড়ির সামনে গেলে ও হয় আমাদের বাড়ি না হলে আমার শ্বশুর বাড়ি, যে কোনো একটাতে যাবে। তো যে মর্জি করছিল পরে নিয়ে গেছে। তো চলো এখন হচ্ছে বাবা আছে, তো বাবা জিজ্ঞেস করলাম ভাত খাবে না রুটি খাবে, তো একটু গোলা রুটি করবো আর একটুখানি করবো হচ্ছে দুধ আছে, দুধ দিয়ে গোলা রুটি দিয়ে দিব বাবাকে। আর ভাত আছে তরকারি, তো ওগুলোই। তো চলো রুটিটা করে নিই। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখে আজকে অনেক বাচ্চা নাকি স্কুলে বমি করেছে, তাই মানে আয়ুষকে বলছিল আর কি, আয়ুষের বাবাকে বলে যে তুই নিয়ে এই যে লাস্ট আর কি এতক্ষণে আমার দোকানে অনেক পেশেন্ট এসেছিলো যারা কিনা আজকে দুপুরবেলা বমি করেছে স্কুলে। আসলে হঠাৎ করে গরম, তো এই গরম থেকে বাচ্চারা ফট করে বাড়িতে এসে স্নান করা বা ফট করে এসে জল খাওয়া এসব কিন্তু উচিত নয়। আমিও হয়তো এখন মানে আজকে আয়ুষের দিকে অতটা ধ্যান দিতে পারিনি। আমি প্রত্যেকদিন ওকে বলি রোদ থেকে এসেই গায়ে জল দিবি না বা জল খাবি না। তো ও না আজকে দেখলাম মানে আয়ুষ বাবা বললো, আমি লক্ষ্য করিনি ওই সময়টা, এসেই আজকে স্নানে ঢুকেছে। তারপরে স্নানে ঢুকে একটা স্নান টান করে একটা কলা আর হচ্ছে একটা আপেল খেয়েছে। তারপরে খেয়েই আবার দুপুরে ভাত খেয়েছে, ডিমের অমলেট ডাল এসব দিয়ে খেয়েই বমিগুলো করেছে। তারপরে গাজর খেয়েছে, শসা খেয়েছে স্যালাডে। তো আমার মনে হয় সব মিলে ঘেটে হয়েই এই অবস্থাটা। কিন্তু আমাদের মনে তো ভয়, মায়ের মন বুঝতেই পারছো। আমার মনে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে, কিংবা আমার শুধু এটাই মনে হয়, প্রত্যেক মাসেই আমার মনে হয় ওর কোনো অসুবিধা হলেই মনে হয় আমার হিমোগ্লোবিন কমে গেছে, যেটা আগে হতো। তো তারপরে তাড়াহুড়ো করে পাঠিয়ে দিলাম আমাদের ওখানে। তারপরে টেস্ট করে জানালো যে এখন ওর হিমোগ্লোবিন 10ই রয়েছে, মানে কমেনি বাড়েও নি। তো তারপরে নিশ্চিন্ত লাগলো। তো ডাক্তার এখানেও বললো যে আজকে অনেক বাচ্চাদেরই বমি হয়েছে। তারপর ভাবলাম না এটা গরম থেকেই হয়তো হয়েছে। তো খুব খারাপ লাগে যখন আয়ুষ বমি ঠুমি করে, আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, আমার খুব কষ্ট হয় আর কি। তো তারপর নিজের প্রতি রাখা, স্বামীকে আয়ুষকে কেয়ার করতে পারছি না, মানে আমি কোন দিকে সময় দেবো আমি কিছুই বুঝতে পারছি না, মানে এমন একটা আমার অবস্থা। তো মানে আমার জায়গায় থাকলে আমার অবস্থাগুলো মানুষ বুঝতে পারতো। একেতে তো রাতে এক ফোঁটাও ঘুম নেই, 1টা 2টো পর্যন্ত আমি ভিডিও শ্যুট করে যদি এডিট করি, শুধু আমি নয় আয়ুষের পাপারও সেম, আমাকে তো ও শ্যুট করে দিচ্ছে। তারপরে এখন এডিটের এত চাপ, যেখানে ও এডিট সামলাচ্ছে, মানে সবটা না হলেও কিছুটা, তারপরে ব্লগিং করছে, তারপরে তো বুঝতেই পারছো সংসারের এত কাজ, দুজনে মিলে অল্টারনেট করে আমরা এই চলছি আর কি। তারপরে রাতে 1 ফোঁটাও তো ঘুম নেই, 2টো অবধি যদি আমার ছেলে ঘুমায় তারপরে আর ঘুমায় না, যখন আমার ঘুমের সময় হয় ছেলে আর তখন ঘুমায় না। তো ভোরের দিকে আমি একটু ঘুমাই, এই 4:30 বাজে, মানে সকাল আমি ভোর প্রত্যেক দিন হয়তো ভোর হওয়াটা দেখি যে ভোরটা কী করে হচ্ছে, যেহেতু কাচের জানালা এখন সবটাই দেখা যায়। এখন তারপরে আবার সকাল হতে আয়ুষের জন্য আমাকে উঠতে হয়, উঠে টিফিন বানাতে হয়। তাহলে ভাবো ঘুমটা কোথায়, দুপুরবেলাও ঘুম হয় না। কিন্তু তারপরেও আমি আপ্রাণ খেটে যাচ্ছি আমার ছেলের জন্য। তোমরা জানো আমাদের মাস গেলে একটা বিশাল বড় অ্যামাউন্টের ট্রিটমেন্ট চলে প্রত্যেক মাসে, সেখানে কি বলবো তোমাদের, সবটা তো জানোই তোমরা, আর এখানে বলছি না। যারা বলে না যে টাকার লোভ, আসলে টাকার লোভ নয় গো, পরিশ্রমটা দেখতে পাচ্ছ না, কত পরিশ্রম করছি দিনরাত, আমাদের প্রয়োজন, সেই জন্যই এত পরিশ্রম করছি। নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই, নিজের কথা ভুলেই গেছি, শুধু পরিশ্রম করতে লাগছে ছেলেদের জন্য, ছেলের স্কুলের পড়াশুনো, ছেলের ট্রিটমেন্ট, তারপরে এখন আমার আরেকটা ছেলে, তাকে দেখতে হবে, সব কিছু মিলিয়েই এত কিছু। যদি আজকে লোভী হতাম বসে বসে খেতাম, সত্যি বলছি। আজকে পরিশ্রমী বলেই এতটা খেটে খুঁটে কাজ করি, তারপরে দিন শেষে একটা পারিশ্রমিক পাই।
আজ সারাদিন পেটে গামছা বেঁধে কাজ করেছি। কেন করেছি চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। ঘুম পায় না, অর্ধেক বাবাকে রুটি দিয়ে দিলাম, তারপরে আরো একটা কি দুটো বানালাম, আরেকটা মানে টোটাল হয়েছে 5টা রুটি। 2টো রুটি বাবাকে দিলাম। বাবা রুটি লাগবে একটা, ও বা রুটি দে। কেন আছে তো, বাবা 2টো বেশি রুটি খায় না। তারপরে ভাবলাম ভাজতে ভাজতে দিব। তো ওই যে আরেকটা হচ্ছে, এই যে আমাদের ছোট্ট সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছে না। আর আয়ুষের বাবা গেছে আটকে, ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায়, তো আটকে গেছে ও আর কি। তো আমার পেটে আপাতত একটা গামছা বাঁধা আছে। কালকে যে ম্যামটা এসেছিলেন উনি তো আমাকে চেক আপ করতে এসেছিলেন। আমার একটু সাইডে ব্যথা ব্যথা ছিল, তো প্রথমে ওনারা ভাবলো যে এটা তো ব্যথা হয়, কাটার ব্যথা থাকে। তো আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই, এখন তো মাত্র 1 মাস, কাটার ব্যথা তো থাকে। তো তারপরে ওনারা চেক আপ করতে আসলো, তো বললাম ব্যাপারটা যে এরকম আমার একটু ব্যথা ব্যথা করছে সাইডটা। তারপরে তো মানে ওনারা আস্তে আস্তে বলেছে। তারপরে যখন দেখতে গেলো পরে না একটা সাইড একটুখানি এরকম ফুলে গেছে। তারপরে আয়ুষের বাবাকে ডেকে দেখালো জায়গাটাকে। তো তারপরে না ওরা কি করলো, কেচি টেচি দিয়ে একটুখানি, প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম কালকে। তারপরে বললো যে এটাকে একটু ড্রেসিং করতে হবে এখন। তো আমি তো সত্যি ভয় পেয়েছিলাম, বলে কিছু হয়েছে নাকি। তো আমি না যেদিন সেলাইটা খুলে আসি, সেলাই তো নয়, যেদিন ওই ব্যান্ডেজটা খুলে আসি তখনই একটা পাশে একটু ফোলা ফোলা লাগছিলো। তো সে থেকেই একটু ব্যথা তো আমি জানিয়েছিলাম। তো ম্যাম বলেছিল এই ওষুধ ওই ওষুধ খেতে, আমি খেয়েওছি। তো তারপরেও ব্যথা বলেছিলাম, তো ভাবলাম, ওরাও বললো কাটার ব্যথা হতে পারে, তো আমিও ভাবলাম কাটারই ব্যথা হবে। তো এসে দেখলো এরকম ফুলে গেছে। তারপর সেই কেচি টেচি বার করলো, দেখে তো ভয়, আমি বলি কিছুই করতে দেবো না হ্যান ত্যান। পরে ভালো করে দেখলাম, বোঝালো সবটা। তো এখানে খুলে কিছু বলছি না, কারণ যারা করে পরে ভয় পেয়ে যাবে আর কি। তো এগুলো স্কিনের ওপর হয়। তারপরে যদি কেউ একটু ফ্যাটি বেশি হয় বা স্কিনটা এরকম হলে স্কিনের ওপর ডিপেন্ড করে এসব আর কি। তো এবার বললো পুরোপুরি বেড রেস্ট, প্রায় রেস্ট দিয়ে দিয়েছে। তো দেখি কিছু একটা বুদ্ধি তো করতেই হবে আমাকে। আর কেন গামছা বেঁধে আছি বলি, ব্যান্ডেজ যখন করে দিয়েছে তো বলেছে আজকে স্নান করতে না। তো ওই হিসেব করে আমি স্নান করিনি, মানে গাটা মুছেছি, মানে গলা অবধি স্নান করেছি, বলে না মানে পেট ভিজাইনি আর কি, এরকমভাবে স্নান করেছি। তো কী হয়েছে, ঘেমেছি, তো ঘেমে দেখি কি ব্যান্ডেজটা খুলে গেছে। তখন আমি ফোন করলাম, ব্যান্ডেজ খুলে গেছে। তো বললো যে তুমি এক কাজ করো, একটা সুতির গামছা পেটের মধ্যে বেঁধে রাখো। তো তারপরে সুতির গামছা পেটে সকাল থেকে বেঁধেই কাজ করছি। সকালেই এরকম হয়েছিল, ওই 12টা-1টার দিকে আর কি এমন হয়েছিল। তো চলো, এই ছিল আজকের কাহিনী, আজকের জীবনযাত্রা আমার শেষ হলো। মানে কালকে আবার চলো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ কিন্তু ভয় পাবে না, খুবই সামান্য জিনিস হয়েছে আমার সাথে। আর আমি এখানে খুলে বললাম না কেন, অনেক মায়েরা আছে কিছুদিন পরে ডেলিভারি হবে, ওরা ভয় পেয়ে যাবে আমার এই সব কথা শুনে। তো সেই জন্য আমি কিছু বললাম না। তো চলো, টাটা।